দুর্নীতি করে কে? আপনার আমার মতো শিক্ষিত মানুষরা। দুর্নীতি তার কৃষক এসে করতে পারে না, শ্রমিক এসে করতে পারে না। ডিটেইল এরিয়া প্ল্যানে প্রায় 50টার মতো আপনি ওয়াটার পার্কের কথা বলেছেন। সব জলাশয়, ন্যাচারাল জলাশয় বন্ধ করে দিয়ে ওয়াটার পার্কের কথা বলা হয়েছে। তাহলে ঠিক আছে বলেছেন, যখন এই 50টা ওয়াটার পার্ক আপনারা করেন, তো আমার খাল, জলাশয়, পার্ক, ওপেন স্পেস, কৃষি জমি সকলই দখল হয়ে যাচ্ছে। যেই সিটি কর্পোরেশন সোফা উদ্ধার করে, ময়লা উদ্ধার করে কোটি টাকার প্রকল্প নিয়ে, সেই সিটি কর্পোরেশনের দায়িত্বই কিন্তু খালও রক্ষা করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা। গ্লোবাল পার্সপেক্টিভেও যদি দেখি, আমাদের যে এসডিজির কথা বলা হয়েছে, সেইখানে কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে আমাদের কি করতে হবে, আমরা কোন জায়গায় যাব। সুতরাং আমরা যখন 2016 সালে শুরু করলাম, তখন কিন্তু আমাদের রোড ম্যাপটা আমাদের সরকারও করেছে, এবং সরকার কিন্তু প্রতিনিয়ত বলছেন যে ওনারা এটা একেবারে মনে প্রাণে ধারণ করেছেন, অর্থাৎ এসডিজির গোলগুলা ওনারা অ্যাচিভ করতে চান, এটা ওনাদের গোল। এবং এসডিজির মধ্যে আমাদের এই নগরায়ন থেকে শুরু করে বহু বিষয় এই 17টা গোলের মধ্যে আছে। এবং আমাদের একটা রিপোর্ট কার্ডের মতো দিতে হয়, আমরা কয়েকদিন পর পাবলিশড হয়। সেটা যদি দেখি, সবচেয়ে একটা রিসেন্ট যেটা, সেখানে যদি আমরা যাই তাহলে দেখব যে গোল 11 যেটা নগরায়নের সাথে সংযুক্ত, সেই গোল 11-এ কিন্তু আমাদের তেমন কোনো উন্নতিও নয়, অবনতি নাই, কিন্তু আমরা একটা স্থিতাবস্থায় আছি, যেটা আসলে খুবই দুঃখজনক। কারণ নগরায়ন, এই যে আমাদের উপস্থাপনেও আমরা দেখি যে ঢাকার কথা আসছে, নগরের কথা আসছে, গ্রামের কথা কিন্তু তেমনভাবে বলি না। আবার যদি আমরা বলি যে আমরা আসলে ইনভেস্ট করি কোথায়, সবচেয়ে বেশি আসলে সরকারের পয়সা কোথায় যায়, সেটাও নগরে যায়, কিন্তু আমাদের কেন উন্নতি নেই? এটা একটা বড় প্রশ্ন। এবং এটাকে মাপার জন্য কিন্তু সুন্দরভাবে ওনারা একেবারে মেকানিজম তৈরি করা আছে, অঙ্কের মতো। তাহলে এই নগরের যারা পিতা, নগরে যারা কাজ করছেন, তাদের তো আমরা একটা রিপোর্ট কার্ড দিতে পারি যে আপনারা কী কী কাজ করলেন। এই যে 2016 সাল থেকে আপনারা বিভিন্ন সময় দেশে বিদেশে সবখানে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কি কি করবেন সব বলছেন। তাহলে আপনাদের এই 16 সাল থেকে 30 সাল আসতে আর বেশি বাকি নেই, আর 6 বছর বাকি আছে। হ্যাঁ, তো এখন রিপোর্ট কার্ড আমরা সবাইকে, আমরা ছাত্র, আমরা পাশ করেছি, আমাদেরও রিপোর্ট কার্ড লেখা হয়েছে, তো আপনাদেরও একটু রিপোর্ট কার্ড লিখি। এবং রিপোর্ট কার্ড লেখার মূল্যায়নের কিন্তু গ্লোবালি বলে দেওয়া হচ্ছে কীভাবে মূল্যায়ন করবে। তাহলে সেই মূল্যায়নটা এখন মনে হয় যে আমাদের হাতেই নিতে হবে, অর্থাৎ আমরা যেই জনগণ যারা আমরা ট্যাক্স দিই আমাদেরই হাতে নিতে হবে যে আপনাদের পরীক্ষার প্রশ্নের আপনারা সেলফ অ্যাসেসমেন্ট করেন। আমিও অঙ্ক করতে যাব না, আপনিই সেলফ অ্যাসেসমেন্ট করেন। যে কথাটা বলা হলো যে কতগুলো পার্ক হয়েছে, আজকে আমাকে আসলে বলতে বলা হয়েছে পার্ক, জলাশয়, মাঠ এগুলো নিয়ে। হ্যাঁ, যে আমরা আসলে কয়টা পার্ক করতে পারলাম। আবার পার্ক করলাম, আগে যেই পার্ক ছিল, আমি ধানমন্ডি এলাকায় থাকি, যেই লেকটা বহু যুদ্ধ করে যে স্থপতি ইকবাল হাবিব ওনাদের একেবারে প্রফেশনাল লাইফের প্রথম দিককার প্রজেক্ট, সেই যে পার্কটা ছিল, সেইটার আজকের আপনি অবস্থা দেখেন। পার্ক এবং খেলার মাঠের, অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য যদি আমি বুঝতে না পারি, আমি পার্কের মধ্যেও আমি দোলনা নিয়ে আসলাম, জোরে জোরে গান বাজবে, কফি খাওয়া হবে, আবার অ্যামিউজমেন্ট পার্ক আরেকটা হবে, এটা হয় না কখনো। এই জিনিসগুলোকে আমি বিশ্বাস করি যেটা আমরা বুঝতে পারি না এমন না, আমরা প্রত্যেকে এটা বুঝতে পারি। কিন্তু আমরা যখন আমাদের ওই স্বার্থটা আসে, এবং প্রতি ক্ষেত্রে কি আসে, কিছু গোষ্ঠীর জন্য আর্থিক সুবিধা, সেই জন্যই হয়। ওই যে বললো 6,500 কিছু মানুষ, তার মানে এই 2 কোটি মানুষের মধ্যে 6,500 মানুষই আসলে প্রায়োরিটি পায়। এটা যে কোনো আমাদের বাজেটের সময় আসলেও আমরা দেখি যে আমাদের খুবই স্বল্প সংখ্যক মানুষ। বঙ্গবন্ধু সে বহু সময় আগে বলেছিলেন, খুব সম্ভবত 26শে মার্চ উনি বলেছিলেন যে ওই 75 সালে, যে আমাদের আসলে দুর্নীতি করে কে? আপনার আমার মতো শিক্ষিত মানুষরা। দুর্নীতি তার কৃষক এসে করতে পারে না, শ্রমিক এসে করতে পারে না। এবং আমি আপনাদের একটু বলবো, আজকে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আপনারা একটু কষ্ট করে আমাদের প্রথম যেসব পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো আপনারা যদি দেখেন, যে আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছিল, আমাদের ভিত্তিটা কী ছিল? সমাজতন্ত্র ছিল, আমাদের সকল জনগণের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারটা ছিল। সেই জায়গাগুলো থেকে আমরা আস্তে আস্তে সরে গেছি। আপনি যদি জাস্ট এই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো পড়লেই দেখবেন, প্রথম পরিকল্পনাগুলোতে কিন্তু জনগণের আবাসন কিন্তু সরকার দায়িত্ব নিয়ে নিয়েছিল। জনগণের, পার্টিকুলারলি দরিদ্র জনগণ, এই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে গেছি। এখন আবার আমাদের এই এসডিজি এসছে, আসার ফলে আমরা কিছু ডেফিনেটলি আমি সাধুবাদ জানাই সরকারকে, যে আমাদের যে আশ্রয়ণ প্রকল্প, যদিও ওখানেও হয়তো যতখানি সমীক্ষা করার দরকার ছিল সেগুলো হয়তো হয় নাই, কিন্তু করেছেন। এই যে ঢাকা নগরবাসীর যারা ঢাকার চাকাটাকে আসলে চালায়, আজকে এই যে বলা হচ্ছে 40% মানুষ 2 কোটির থেকে যদি চলে যায়, ঢাকা শহর কিন্তু চলতে পারবে না, বন্ধ হয়ে যাবে।
সেই 40% মানুষের জন্য একটা আবাসনের কোনো ব্যবস্থা আমরা এই পর্যন্ত করতে পারলাম না। প্রচুর আমরা কিন্তু হাউজিং পলিসি বহু কিছু করেছি। তাই এই জায়গায় এসে আমি আসলে আর এই ইস্যুসগুলো বলবো না, কারণ ইকবাল হাবিব যথেষ্ট সব তথ্য উপাত্ত দিয়ে বলেছে। তাহলে আমরা কি করতে পারি? তা আমাদের ডিটেল এরিয়া প্ল্যান, ওনারা বলেছেন 35 সালের মধ্যে এই জিনিস ওনারা করবে, ওনাদের পরিকল্পনা আছে। তা আমরা এখন ওই জায়গাটাতেই আমরা ধরে থাকি যে আপনি যতটুকু বলেছেন, ড্যাপের অনেক অলরেডি ইকবাল হাবিব বলেছেন যে আমাদের অনেক রিজার্ভেশন আছে, যে এখানে প্লাবন ভূমিগুলো ইয়ে করছে। তারপরেও আপনি যেটা বলেছেন ব্লু নেটওয়ার্কের কথা বলেছেন, তাহলে এটা করেন। কারণ ব্লু নেটওয়ার্কটা যদি আপনারা দেখেন, দেখবেন এইটারও বহু জায়গা দখল হয়ে আছে, সরকারিভাবে দখল হয়ে আছে, বেসরকারিভাবে দখল হয়ে আছে, ময়লা আবর্জনা পড়ে বন্ধ হয়ে আছে। তাহলে এইটা উদ্ধার করেন, এইটা উদ্ধার হলেও কিন্তু অনেকখানি। ডিটেল এরিয়া প্ল্যানে প্রায় 50টার মতো আপনি ওয়াটার পার্কের কথা বলেছেন, সব জলাশয় ন্যাচারাল জলাশয় বন্ধ করে দিয়ে ওয়াটার পার্কের কথা বলা হয়েছে। তাহলে ঠিক আছে বলেছেন, যখন এই 50টা ওয়াটার পার্ক আপনারা করেন, এখন তো অলরেডি 22 সাল থেকে 2 বছর চলে গেছে, 35 সাল পর্যন্ত সময় আছে। এটার জন্য দরকার হলে জমি যদি অধিগ্রহণ করতে হয় করবেন, এটার জন্য বাজেটে টাকা রাখতে হলে রাখবেন, এটার জন্য পরিকল্পনা করতে হবে। আমরা একদিন টিভির সামনে যে খালের থেকে আমি সোফা উদ্ধার করলাম আর তোষক উদ্ধার করলাম, সেটা কিন্তু দিয়ে হবে না, এগুলো লোক দেখানো হতে পারে। তো এই দিয়ে আসা আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ যেই সিটি কর্পোরেশন সোফা উদ্ধার করে, ময়লা উদ্ধার করে কোটি টাকার প্রকল্প নিয়ে, সেই সিটি কর্পোরেশনের দায়িত্বই কিন্তু খালও রক্ষা করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা। এই জবাবদিহিতার জায়গাটায় আসতে হবে। যেই কারণে আমি বললাম যে ওই যে অ্যাসেসমেন্ট, গ্লোবালি আমরা কমিটেড যে আমরা ওই জায়গায় যাব, অ্যাসেসমেন্টটা করার জায়গা চলে আসছে। আর জলাশয়ের কথা যদি আমি বলি, এই ব্লু নেটওয়ার্ক ড্যাপে বলা হয়েছে এর বাইরে অনেক খাল আছে যেটা এই ব্লু নেটওয়ার্কের মধ্যে নাই। এই খালগুলা কিন্তু আস্তে আস্তে আমরা ভুলেই যাব, এটা আর কোথাও থাকবে। এই যেসব জলাশয়ের কথা আমরা বলি, আমি নিজে যখন কাজ করেছিলাম আমার পিএইচডি গবেষণার সময়, সেই জায়গাগুলো এখন আমি গেলে চিনতেও পারি না যে ওইখানে এক সময় পানি ছিল। আমাদেরকে ওখানকার মানুষরা বলতে এখানে 3 মানুষ পানি, গেলে বলা হতো 3 মানুষ পানি। সেই 3 মানুষ পানির জায়গা আমি আর খুঁজে পাই না। তা আপনাদের সাংবাদিকের আপনারা আমি জানি যে বহু সময় আপনারা অনেক ডকুমেন্টেশন করেছেন, এগুলা রাখেন, কারণ এই ঢাকা শহরের এই পরিবর্তনের ইতিহাসটা বড় কঠিন ইতিহাস। এই খাল বিলে ন্যাচারাল রিসোর্সগুলার যেই কান্নাগুলো আছে, নদীর যেই কান্না আছে, তার সাথে যেই জলজ প্রাণীজ যারা আছে তাদের যে কান্না আছে, মানুষের কান্না আছে, এই তথ্যগুলা থাকা দরকার। কারণ আমরা জিডিপি বাড়তে পারে, জিডিপি কিভাবে বাড়ছে এবং জিডিপিটা আসলে কার উপর ইম্প্যাক্ট আছে, এই যে বৈষম্য, সেটাও কিন্তু একটা বড় বিষয়। মরুকরণের কথা অনেক বলা হলো, এই যে এইবারের যে তাপদাহটা হলো, গত বছর যে হলো, এখানে আসলে এখানেও কি আমরাও তো ফিল করছি না। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চলছে, আমাদের বাসাতেও চলে, আর ক্লাসে চলে না, বুয়েটের ক্লাসরুমগুলোতে নাই, গরমে আমরা ঘেমে ক্লাস নেই, কিন্তু বাকি সব জায়গায় চলে। এইখানে যে মানুষের যে ইকোনমিক ইম্প্যাক্ট, হেলথ ইম্প্যাক্ট ভয়ঙ্কর। ছাত্রছাত্রীরা কাজ করেছে, ওরা দেখেছে ঘুমাতে পারে না মানুষ, না ঘুমিয়ে তাকে কাজে দিতে হচ্ছে, তাদের চিকিৎসা ব্যয় বেড়ে যায়। যে রিক্সা চালাতে যায় সে কাজ ছাড়া বসে আছে বাসায়। এদেরকে কিন্তু আমরা কোভিডের সময় আমরা তাদের কাছে কিন্তু সাহায্য গিয়েছে, কিন্তু এরা কিন্তু কোনো সাহায্যের আয়তে কোনো কিছুর আয়তায় পড়ে না। কিন্তু ও কেন এফেক্টেড হচ্ছে, কেন এত গরম এত বেড়ে গেল, সেইটা কিন্তু হচ্ছে ওই যে যারা মরুকরণের সাথে ওই যে 6,500 মানুষ জড়িত, তাদের কারণে। মনে হতে পারে যে আপাতভাবে তারাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে কিন্তু আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত। কারণ তার যখন কর্মঘণ্টা নষ্ট হয়, সে যখন অসুস্থ হয়, তার শিশুটা যখন অসুস্থভাবে বেড়ে ওঠে, তার দায়ভার কিন্তু সারা দেশের মানুষের। সুতরাং আমি আবারও একটু জোর দিয়ে কয়েকটা বিষয় বলতে চাই। একটা হলো ঢাকা শহরের ক্ষেত্রে ড্যাপ, এটা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা, যে প্রকল্পগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আছে কিনা সেটা দেখা। এবং আরেকটা বড় জায়গা হলো ঢাকার বাইরে সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। সেখানেও কিন্তু আমার খাল, জলাশয়, পার্ক, ওপেন স্পেস, কৃষি জমি সকলই দখল হয়ে যাচ্ছে বা অপরিকল্পিতভাবে আমরা করছি। এটার একটা জায়গা আছে, উপজেলা মাস্টার প্ল্যানের কথা বলা আছে। উপজেলা মাস্টার প্ল্যানগুলো যাতে এবার ঠিক মতো হয়, এই যে নেচার বেস সলিউশনের কথা বলা হলো, যে আমরা আমার খাল, জলাধার, কৃষি জমি এটা রেখে যাতে আমরা ডেভেলপমেন্ট করি। এবং আপনারা, আমার কাছে তথ্য আছে, আমি আপনাদের দেখাতে পারবো, আমি 12টা পৌরসভায় কাজ করেছি, এখনও কিন্তু এমন কোনো ডেভেলপমেন্ট না যে ওখানে সব 10 তলা বিল্ডিং উঠে সব ভরে গেছে।
এখনও কিন্তু ডেভেলপমেন্ট লো। ঢাকার যে অবস্থা তার চাইতে কিন্তু ভিন্নতর অন্য পৌরসভাগুলোর অবস্থা। এখনও সুযোগ আছে ওইখানকার কৃষি জমি রক্ষা করা, ওইখানকার জলাধার রক্ষা করা। সুতরাং এই পৌরসভার যে মাস্টার প্ল্যান হবে, আমার গ্রাম আমার শহর প্রকল্প, এই জায়গাগুলো কিন্তু আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে কি হচ্ছে। এসডিজির যেই রিপোর্ট কার্ডগুলো আছে সেখানে আমাদের কিন্তু প্রশ্ন করতে হবে, এবং এই জায়গাগুলোতে যদি আমরা হাত দিই এবং সম্মিলিতভাবে হাত দিই তাহলে কিন্তু এই যে আমাদের খাল জলাশয় যা এখনও আছে, যতটুকু অবশিষ্ট আছে সেটুকু যাতে আমরা রক্ষা করতে পারি। বিশেষত আমি বলবো এই পার্কগুলো করার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আজকে বলছি, সেটা হলো যে আমাকে বুঝতে হবে যে আমার সম্পদ কতখানি আছে। আমি কিন্তু প্রত্যেকটা পার্কে এখন সিঙ্গাপুরের পার্ক তৈরি করতে পারবো না, কিন্তু আমি সেখানে মাটি থাকবে, গাছ থাকবে, ওইটুকু আমি করতে পারি, কারণ আমার ওইটুকু আর্থিক ক্ষমতা আছে। আমি যদি সবগুলো সিঙ্গাপুরের পার্ক করতে চাই, প্রতিটার বাজেট যদি আমার কোটি কোটি টাকা হয় তাহলে কিন্তু সম্ভব না। আমি প্রতিটা লেকের ধারগুলো জাস্ট আমি যদি দাগ দিয়ে দিতে পারি, গাছ লাগিয়ে দিতে পারি, একটু হাঁটার জায়গা একটা ওয়াকওয়ে করতে পারি, যথেষ্ট। পরে আমার যখন মানে সক্ষমতা হবে আমি তখন এগুলাকে আরও সুন্দর করব, কিন্তু আপাতত আমাকে এদেরকে ধরে রাখতে হবে। তা আমি এইটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ।